মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন যিনি বশির উদ্দিন তাদের উপদেষ্টা হওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং আপনি এটা নিয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, তাদের সম্পর্কে যে আসলে অভিযোগগুলো বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে বা ছাত্রদের থেকে জানা যাচ্ছে, তাদের মধ্যে একটাই হচ্ছে যিনি বশির উদ্দিন তিনি হচ্ছেন ব্যবসায়ী, কিন্তু জুলাই ছাত্র বিপ্লবে তিনি হচ্ছেন মার্ডার মামলার আসামি এই হিসেবে অভিযুক্ত আছেন, এমন একটা কথা শোনা যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার যে ওনার যিনি ভাই শেখ আফিল উদ্দিন তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি, এমনটাও কথা হচ্ছে। ফারুকীর বিরুদ্ধে, মোস্তফা সরোয়ার ফারুকী মহামান্য উপদেষ্টা বর্তমানে, তার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলছে মানুষ, সেই ব্যাপারটাও একটু কথা বলছি যে তিনি বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন চরিত্র পর্ট্রে করেছেন। শুধু তাই নয়, তার পরিবারের একজন বঙ্গবন্ধুর মুজিব সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া 2015 সালের একটা স্ট্যাটাসও কিন্তু, সেটার স্ক্রিনশট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে তিনি জুনায়েদ আহমেদ পলক এবং ববি সিদ্দিকীকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন করছেন, এরকম একটা পোস্ট আছে যে তারা হচ্ছে আমাদের তরুণ শক্তি। শুধু তাই নয়, ফারুকী ভাইয়ের আরেকটা বিষয় কিন্তু উঠে এসেছে যে ভারতে ইলিশ পাঠানো যে একটা বন্ধ ছিল, সেটাকে নিয়েও কিন্তু তিনি সমালোচনা করেছেন। এইসব নানান ইস্যু নিয়ে কিন্তু মানুষ কথা তুলছে যে অনেকে ভাবছে কি তাহলে আমাদের যে পুরনো দোসররা, যে ফ্যাসিবাদী দোসরদেরকে কি পুনরুদ্ধার করা হচ্ছে এর মাধ্যমে? এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? এই অভিযোগের ভিত্তিতে আপনি কি বলবেন? দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাপারে প্রথম অভিযোগ যেটা করা হচ্ছে, তিনি শাহবাগী ছিলেন, গণজাগরণ মঞ্চের পক্ষে ছিলেন। শাহবাগী এবং গণজাগরণ মঞ্চের পুরো আইডিয়া হচ্ছে একটা ফ্যাসিবাদী আইডিয়া, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে মানে বিচারকে প্রভাবিত করবার চেষ্টা করা, ব্যানার ফেস্টুন দিয়ে দিনরাত ফাঁসি চাই ফাঁসি চাই। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যা হয়ে গেছে। গণ অভ্যুত্থানকারী ছাত্রছাত্রীরা কি রাস্তায় নেমে বলছে? গতকালকে আইসিটির সামনে ফাঁসি চাই স্লোগান দিয়েছে। হতে হাসিনা, কতে কাদের, মতে মেনন, পতে পলক, ফাঁসি চাই বলেছে? বলে নাই তো। শাপলা চত্বরেও কিন্তু গণহত্যা। তো সেই জায়গাতে দেখেন যে এইরকম একটা নৃশংসতম ফ্যাসিবাদী ক্যাম্পেইনের তিনি পক্ষে ছিলেন শুরুতে। তবে এটাও সত্য, এটার শেষ পর্যায়ে কিন্তু তিনি আবার এখান থেকে বেরিয়েও এসছেন। তিনি এটার বিপক্ষেও তখন লিখেছেন যে এখানে বাড়াবাড়ি হচ্ছে, এটা আছে। তার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে তিনি মুজিব বন্দনা করা, আওয়ামী পরিবারের সাথে ঘনিষ্ঠতা থাকা, এই বিষয়গুলো আছে। হাসিনার সাথে ছবি, ক্যারেক্টারে রোল প্লে করা। এটাকে আপনি দুইভাবে দেখতে পারবেন। একভাবে দেখতে পারবেন সিম্পলি আর্টিস্টিক ওয়ে। আপনি যে কোনো প্রডিউসারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দেন, ধরুন আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি একটা প্রডিউসারকে অ্যাসাইনমেন্ট দিলাম, এই 100 কোটি টাকা নাও, তুমি সমৃদ্ধির জীবনের উপরে একটা ডকুমেন্টারি ফিল্ম করবে সে। এটা তার একটা সিম্পল প্রফেশনাল কাজ হিসেবে দেখবে। আর একটা হচ্ছে দালালির জায়গা থেকে দেখার সুযোগ আছে, যে এটা বাড়াবাড়ি রকমের দালালি, যে বেনিফিট নেওয়া, ওই রেজিমের সাথে তেল মেরে টাকা পয়সা নেওয়া, এগুলোর চেষ্টা করা। এটা মাথায় রাখতে হবে। এই ফ্যাসিবাদী আমলেই মুজিবের নাটক সিনেমা করবার পরেও তার মুভি কিন্তু আবার আটকে দেওয়া হয়েছে। শেখ পরিবারই আটকে দিয়েছে, হাসিনা সরকারই আটকে দিয়েছে। আবার এটাও সত্য যে বাংলা ভাষার ক্ষেত্রে তিনি কিন্তু দিল্লির এবং কলকাতার হেজিমনির বিপক্ষে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু বারবার বলেছেন যে আমরা কলকাতার বাংলায় মুভি করব না, বাংলার হতে হবে বাংলাদেশের বাংলা, ঢাকার বাংলায় আমরা মুভি করব, এটাও কিন্তু উনি বলেছেন। আবার এটাও সত্য যে উনি এই 5ই আগস্টের পরে 32 নম্বরে কেন পোড়ায় দেওয়া হইল, শেখ মুজিবের বাড়িটাকে রিপেয়ার করতে হবে দ্রুত, ইলিশ কেন পাঠানো হলো না, এটা নিয়ে উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একজন উপদেষ্টা বানাবার ক্ষেত্রে কতটুকু মেনে নেবেন এবং কতটুকু মানবেন না। আমার কাছে ইমিডিয়েট ক্রাইটেরিয়া হচ্ছে যে তিনি শাহবাগী বন্দোবস্ত থেকে রিগ্রেট করেছেন কিনা। তার লেখাতে পড়লাম তিনি রিগ্রেট করেছেন। তিনি বলেছেন যে এটা ভালো কাজ হয় নাই। তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন কিনা, উনি পক্ষে ছিলেন। উনি স্ট্যাটাস দিয়েছেন, ওনার জায়গা থেকে যতটুকু করবার সেটা করেছেন। এখন ওনার মুভি বানানোর ক্যারেক্টার নিয়ে কি আসলে পলিটিক্যালি ওনাকে জাজ করবার সুযোগ আছে কিনা, এটা কিন্তু একটা প্রাইভেট এন্টারটেনমেন্ট বিজনেস। আমি এখানে পার্সোনালি মনে করি না যে আমার এখানে মতামত দেওয়া অথবা জাজ করবার সুযোগ আছে। এখনও ধরেন বাংলাদেশের অধিকাংশ টেলিভিশনের মালিক কারা? আওয়ামী লীগের লোকজন। বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম
টেলিভিশন বলেন, রেডিও বলেন, পত্রিকা বলেন, এগুলোর মালিক কারা? আওয়ামী লীগের লোকজন। এখন কি তাহলে আমি ওই টেলিভিশন থেকে যখন আমাকে টকশোতে ডাকা হয়, আমি কি প্রোগ্রামে যাব না? মানে আমি কতটুকু পর্যন্ত মেনে নেব, কতটুকু পর্যন্ত আমার সিলিংটা কোথায়, মানে কাকে তওবা করার সুযোগ দিবেন, কাকে দিবেন না? দেব না। প্রশ্ন হচ্ছে যে জোনায়েল আহমদ পলককে তওবা করবার সুযোগ দেওয়া হবে না, তাকে বিচার করতে হবে, কারণ তিনি রাষ্ট্রকে বঞ্চিত করেছেন। মোস্তফা সরোয়ার ফারুক কি বাংলাদেশে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন? রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছেন? উনি কি রাষ্ট্রকে বঞ্চিত করেছেন কিনা? আচ্ছা, রাষ্ট্রকে বঞ্চিত করেন নাই। তাহলে উনি কোথায় বঞ্চিত করেছেন? উনি মানুষের মানে জনমনের যে সেন্টিমেন্ট, উনি সেন্টিমেন্টকে আহত করেছেন। এটা হচ্ছে ওনার ভৎসনা করবার জায়গা হইতে পারে, কিন্তু এটা দিয়ে ওনাকে বিচার করা যাবে না। এটা কোনো ফৌজদারি অপরাধ না। আমি শেখ মুজিবকে নিয়ে যদি একটা মুভি বানাই, এটা ইটসেলফ কোনো ফৌজদারি অপরাধ হইতে পারে না। এটা একটা প্রাইভেট চয়েসের ব্যাপার। একই রকমভাবে জিয়াউর রহমানের উপর একজন ছবি বানাইতে পারে, সেই ছবি আপনার ভালো নাও লাগতে পারে। একইভাবে খালেদা জিয়ার জীবনের উপরে মুভি হইতে পারে, ওইটা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু ওইটার উপর তো আপনি ফৌজদারি অপরাধ করতে পারেন না, ওইটার জন্য তো আপনাকে জেলে যাওয়া লাগতে পারে না। বন্দনা করার বিষয়টা, বন্দনা করার বিষয়টা এখন তো বাড়াবাড়ি। ওটার জন্য আপনি ভৎসনা করতে পারবেন, তাকে তিরস্কার করতে পারবেন, কিন্তু এটা তার একটা ব্যক্তিগত জায়গা। এখন এই লেভেলে বিচার নিয়ে আসলে তো বাংলাদেশে মোটামুটি 10-12 কোটি মানুষের বিচার করতে হবে। আওয়ামী লীগের দালালি করে নাই, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল না, এমপি মন্ত্রীদের সাথে ছবি তুলে নাই। এই ছবির উপরে ভিত্তি করে যদি আপনি বিচার করা শুরু করেন, তাহলে দেশ তো সিভিল ওয়ারের দিকে চলে যাবে। তাহলে রাষ্ট্র আকারে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেহেতু আমরা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমাদেরকে একটা সিলিং তৈরি করতে হবে যে কোনগুলো ক্ষমাযোগ্য না। যেমন ধরেন ফেরাউনের কথা আপনি এর আগে বলেছেন, ফেরাউনকে কিন্তু আল্লাহ তাআলা তওবা করার বারবার সুযোগ দিয়েছিল, কিন্তু পানিতে ডুবে যাওয়ার আগ পর্যন্ত সে তওবা করে নাই। তো তওবা করবার সময়টা কখন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। মোস্তফা সরোয়ার ফারুক কি আগেই তওবা করেছে, হাসিনার পতনের আগেই তওবা করেছে, তিনি আগেই রিগ্রেট করেছেন তার ওই কাজগুলো নিয়ে। তারপরও যেখানে যেখানে ভৎসনা করবার সুযোগ আছে মানুষ ভৎসনা করছে। ঠিক আছে, আমরা এই বিষয়টা বুঝেছি।